আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শান্ত বায়োলজি থেকে। আজকে আমাদের নতুন টপিকস হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড প্রথমে আমরা জানবো হৃৎপিণ্ড কাকে বলে। এই জিনিসগুলো অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন দিয়ে দিতে পারে, এই জন্য এগুলো বুঝতে হবে। তো দেখো, হৃদযন্ত্র আর হৃৎপিণ্ড এর মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা ঘাসফড়িং এর হৃদযন্ত্র বলি, ওখানে কিন্তু পিণ্ড বলি না। পিণ্ড মানে মাংসল কিছু একটা বোঝায়, পিণ্ড মানে মাংসল কিছু বোঝায় আর কি। তো সেইটা তো আমাদের ক্ষেত্রে হার্ট এরকম মাংসল, এই জন্য এটাকে হৃৎপিণ্ড বলছি। এটাকে আবার হৃদযন্ত্র বললে ভুল হবে। তাহলে এই সংজ্ঞাটা জ্ঞানমূলক কোশ্চেন মনে রাখা ভালো। দ্বিতীয় নম্বর প্যারাতে দেখো যে একজন সুস্থ মানুষের জীবিত অবস্থায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয় আর কি, এটা মনে রাখবে ছেলের জন্য। আর মনে রাখবো যে প্রায় 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। অর্থাৎ আমাদের সারা জীবনে সুস্থ মানুষের, যদি মানুষ 60-70 বছর বাঁচে তাহলে এটা মোটামুটি 70 বছরের একটা রেফারেন্স করা হয়েছে আর কি। আর প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন বেশি হয়, একটু স্ত্রীতে একটু কম, হাইটের কারণে, তাই না? ছেলেরা তুলনামূলকভাবে লম্বা হয়, তুলনামূলকভাবে এই কারণে তাদের হৃৎপিণ্ড একটু বড় হবে, এটাই স্বাভাবিক। তবে গাজিয়াতুলের বই যে 1.5 সপ্তাহ একজন বিজ্ঞানী বলেছেন, তবে বেশিরভাগ বইয়ে 6 সপ্তাহ কথা লেখা আছে, পাশে 6 সপ্তাহটা লিখতে হবে। যদি পরীক্ষায় এই যে দেখো ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে, তাই তো? হ্যাঁ, ওখানে একটু 6 সপ্তাহ লেখা, সব বই 6 সপ্তাহ লেখা আছে আর কি। 6 সপ্তাহ হলে তখন থেকে হৃদস্পন্দন শুরু হয়ে যায়, তখন থেকেই রক্ত সংবহন শুরু হয়ে যায়, এটা মনে রাখবে এমসিকিউর জন্য। এরপরে মনে রাখবো যে সরাসরি আমাদের হলো আকার আকৃতির, এইখান থেকে উপর থেকে কিছু নাই, কিছু আসে না। আকার আকৃতি, এরা লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি ত্রিকোণাকার মোচার মতো দেখতে। ওই যে কলার যে মোচা হয় ওরকম উপরের দিকে চওড়া, নিচের দিকে একটু চোখা। তো হৃৎপিণ্ডের নিচের দিকে একটু চোখা, ওই জন্য বলছে মোচার মতো। এর ঊর্ধ্ব অংশটি বেস, ক্রমশ শুরু হয়ে নিম্ন অংশটি অ্যাপেক্স। তাহলে ঊর্ধ্ব অংশকে বেস বলা হয়, নিচের অংশটা অ্যাপেক্স বলা হয়, এটা মনে রাখবো। অ্যাপেক্স মানে চূড়া, তাই না? এই জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড প্রায় দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, প্রস্থ হলো 8 সেন্টিমিটার, এটা মনে রাখবো। এরপরে দেখো হৃৎপিণ্ডের গঠন, এই গঠনটা কিন্তু সৃজনশীল হিসেবে বেশ কয়েকবার আসছে, যেমন রাজশাহী বোর্ড 23 সালে আসছে। গঠন যখন বলবে আবরণ, প্রাচীর, এই জিনিসগুলোও কিন্তু লিখতে হবে। তাহলে এটা আসছে রাজশাহী বোর্ড 23 সাল, সিলেট বোর্ড 23 সাল। গঠনটা আসবে, গঠন যখন বলবো তখন ছবি ছাড়াই লিখতে হবে, ছবি দরকার গঠন বললে আবরণ আর প্রাচীর কথাগুলো বলবো। তাহলে দেখো এখন এই আবরণের এই ব্যাপারটা আগে একটু আমরা মুখে শুনে নাও, তারপরে হলো বইয়ের ভাষা দেখি। যে আমাদের যে হৃৎপিণ্ড, তার বাইরে একটা পাতলা আবরণ আছে। প্রথমে ওই পাতলা আবরণের কথা বলা হচ্ছে, যে ওই পাতলা আবরণটা হলো দ্বিস্তরযুক্ত। একবারে বাইরের দিকে যে আবরণ তাকে পেরিকার্ডিয়াম বলা হয়। এখানে কার্ডিয়াক মানে হার্ট, হার্টের পেরি মানে চারিপাশে, হার্টের চারিপাশে যে পাতলা আবরণ তার নাম পেরিকার্ডিয়াম। এখন এই পেরিকার্ডিয়ামের আবার দুইটা স্তর, বাইরের দিকে তন্তুময় পেরিকার্ডিয়াম, বাইরের দিকে তন্তুময় পেরিকার্ডিয়াম। অর্থাৎ বাইরের দিকে যে কোষের স্তরগুলো আছে এরা তন্তুর মতো, সুতার মতো। আর ভিতরের দিকে যে সেরাস পেরিকার্ডিয়াম, সেরাসের সরল বাংলা পানি, পানির মতো, পানির মতো কোষের কোনটা পানি তুললে এরকম। তাহলে সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে এটা মনে রাখবো, তুষি মনে রাখবা, তুষি। তুষি অনেকের নাম হয় তুষি। তুষি মানে তন্তুময় পেরিকার্ডিয়াম, আর তুষি সি মানে সেরাস পেরিকার্ডিয়াম। তুষি মনে রাখলে মানে দুইটা আবরণ আমরা মনে রাখতে পারবো, তুষি। এরপরে দেখো যে সেরাস পেরিকার্ডিয়াম, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা মনে রাখবো যে সিভিসি মানে সেরাস পেরিকার্ডিয়াম, সিপিসি, সি সেরাস পেরিকার্ডিয়াম তো পিভিসি, পিভিসি। এসি মানে সেরাস পেরিকার্ডিয়াম, আর পি মানে প্যারাইটাল, ভি মানে ভিসেরাল। পিভিসি মনে রাখবো, পিভিসি, পিভিসি। মানে সিতে হলো সেরাস পেরিকার্ডিয়াম, সিতে হলো সেরাস পেরিকার্ডিয়াম,
বাইরেরটা সেরাসের বাইরেরটাকে বলা হয় প্যারাইটাল, মানে ওয়াল বা বাইরের দিকে, দেওয়ালের দিকে, বাইরের দিকটায়। আর ভিতরে ভিসেরাল মানে ভিতরের দিক বোঝায়। হ্যাঁ, ভিসেরাল মানে ভিতরের দিক বোঝায়। ভিসেরাল মানে ভিতরের দিক বোঝায়। হ্যাঁ, ভিসেরাল সাধারণত নরম হয়। আমাদের পরিপাকতন্ত্রের নাড়িভুঁড়িকেও কিন্তু ভিসেরাল বলা হয়। ভিসেরালের আরেকটা বাংলা অর্থ নাড়িভুঁড়িও কিন্তু হয়, বুঝছো? ভিসেরালের আরেকটা বাংলা অর্থ নাড়িভুঁড়িও হয়। আর ভিসেরালের আরেকটা বাংলা হলো ভিতরের দিকে। ভিতরের দিকে যে নরম অংশ থাকে তাকে ভিসেরাল বলা হয়। বুঝছে? আচ্ছা, আশা করি মুখস্থ হয়ে যাবে। আরেকবার আমি বলি, তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করো। ইব্রাহিম আরেকবার তুমি শোনো, তাহলে সবার তার মুখস্থ হয়ে যাবে। আমাদের যে হৃৎপিণ্ড, মনে করো এটা আমাদের হৃৎপিণ্ড, বা আমাদের শরীর মনে করো একটা হৃৎপিণ্ড, এর বাইরে আমাদের হচ্ছে যে পোশাক, এটা হলো আবরণ। পোশাক এটা হলো আবরণ। হ্যাঁ, যেমন হচ্ছে এখন তো শীতকালে আমরা কমপক্ষে দুইটা পোশাক পরি, তাই না? যেমন তোমরা ধরো দুইটা পরছো, একটা তার উপরে আরেকটা। তো আমি বললাম যে দহির বাইরের যে আবরণ সেটা হলো দুইটা। একবারে বাইরের দিকে যে আবরণটা আছে যেটা হলো হেজা, সেটা হলো তুমতুমাই পেরিকার্ডিয়াম। যেহেতু পেরি মানে চারপাশে বোঝায়, কার্ডিয়াক মানে হার্টের চারপাশে যে আবরণ তার নাম পেরিকার্ডিয়াল, তুমতুমাই পেরিকার্ডিয়াম। আর ভিতরে আরেকটা জামা আছে, ওইটার নাম হলো সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে আমরা বুঝলাম যে আবরণ মোট দুইটি স্তর থেকে গঠিত, একটা তুমতুমাই পেরিকার্ডিয়াম আর একটা হলো সেরাস পেরিকার্ডিয়াম। পরবর্তীতে আবার বৈজ্ঞানিকরা দেখছে যে সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা স্তর। পরবর্তীতে বৈজ্ঞানিকরা দেখছে সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা স্তর। হ্যাঁ, একটা স্তরের নাম প্যারাইটাল, যেহেতু এটা বাইরের দিকে থাকে, আর ভিতরের দিকে থাকে তাই ভিসেরাল। ঠিক আছে, এই দুটো স্তরের মাঝে আবার মানে সেরাসের মধ্যে যে দুটো স্তর আছে, এর মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এর মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। ফ্লুইড মানে তরল, তাই না? পেরিকার্ডিয়াল মানে কার্ডিয়ামের ভিতরে, তো তাই হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এইটুকুই কিন্তু আবরণ সম্পর্কে বলতে হবে। হ্যাঁ, এখন প্রাচীর মানে হচ্ছে আবরণ তো হয়ে গেল। এখন যে হৃদপেশি, এই হৃদপেশিটার যে আবার অংশ সেটাকে প্রাচীর হিসেবে বলা হচ্ছে। পাতলা না, প্রাচীর বলতে মোটা কিছু বোঝায়। প্রাচীর বলতে মোটা কিছু বোঝায়। যেমন ধরো আমরা ওয়ালটাকে প্রাচীর বলবো, ওয়ালের সাথে পর্দা থাকলে ওটা কিন্তু পর্দাই বলি, ওটাকে প্রাচীর বলি না, পর্দাকে প্রাচীর বলি না, তাই না? তো মোটা কিছু, এটা হলো প্রাচীর। তো এখন এই প্রাচীরের আবার তিনটা অংশ, কিন্তু এই তিনটা অংশের নামকরণটা কিন্তু আবার বিভিন্ন হয়ে রয়েছে। যেমন ধরো তোমরা জানো ভ্রূণের তিনটে স্তর আমরা জানি, তাই না? যে একটোডার্ম, তারপরে হলো মেসোডার্ম, তারপরে অ্যান্ডোডার্ম। এখন এই প্রাচীরের ক্ষেত্রে কিন্তু নামকরণটা একটু অন্যভাবে হয়েছে। কেন? যেমন এপিকার্ডিয়াম নাম হলো, কার্ডিয়াক মানে হার্ট, এই জন্য এর নাম হয়েছে এপিকার্ডিয়াম। কার্ডিয়াক মানে হার্ট। তারপরে দেখো এবার কিন্তু মাঝে একটা মেসো হওয়ার কথা, মেসো মানে মধ্যে বোঝায়, কিন্তু মেসো না হয়ে মায়ো হলো। কেন মায়ো হলো? মেসো মানে তো মাঝে, এখানে মায়ো হয়েছে কেন? মায়ো কার্ডিয়াম, তারপরে অ্যান্ডোকার্ডিয়াম। তাহলে নামটা কিন্তু মেসো হতে পারতো, মেসো মানে মাঝে বোঝায় আসলে। হ্যাঁ, কিন্তু মায়ো হয়েছে কেন? মায়ো হয়েছে এই কারণে, মায়ো মানে হলো মাংসপেশি। মায়ো মানে মাংসপেশি, মানে মাঝের স্তরটা প্রচুর পরিমাণে পেশি দিয়ে গঠিত, প্রচুর মোটা পেশি দিয়ে গঠিত। যদি আমরা ধরে নিই যে এপিকার্ডিয়াম, হ্যাঁ, একবারে এপিকার্ডিয়াম যেটা, সেই এপিকার্ডিয়ামের স্তরটা তোমার হলো এরকম পাতলা। হ্যাঁ, তারপরে হলো এরপরে যেটা মেসোকার্ডিয়াম বা মায়োকার্ডিয়াম, এইটা কিন্তু অনেক মোটা, অনেক মোটা, অনেক। তারপরে আরেকটা স্তর অ্যান্ডোকার্ডিয়াম। এই তিনটে স্তরে প্রাচীর গঠিত। মাঝেরটা প্রচুর পরিমাণে পেশি দিয়ে গঠিত, প্রচুর পেশি, অনেক মোটা, এই জন্য মাংসল, এই জন্য মায়ো মানে মাংসল, মায়ো মানে মাংসল বা পেশি বোঝায়। হ্যাঁ, এই জন্য কিন্তু নাম হয়েছে মায়োকার্ডিয়াম। এবং এই স্তরটি মনে রাখতে হবে সব থেকে বেশি পুরু,
বুঝতে পেরেছো? এই এখান থেকে অবশ্য এই নামগুলো লিখতে হবে, কোনটা কি দিয়ে গঠিত সেগুলো লিখতে হবে। তারপরে কার্ডিয়াক পেশির কিন্তু লাগবে না, কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য লাগবে না, এটা এমসিকিউর জন্য। হ্যাঁ, প্রকোষ্ঠের গুলা শুধু নাম লিখতে হবে, আর কিছু না। বর্ণনা পরীক্ষায় আসে, হৃৎপিণ্ডের গঠন বর্ণনা আসলে আবরণ লিখতে হবে, প্রাচীর লিখতে হবে, অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, অ্যান্ডোকার্ডিয়াম, আর প্রকোষ্ঠগুলা 4টা প্রকোষ্ঠের নাম লিখতে হবে। ঠিক আছে, উপরের দিকে দুইটা অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ, নিচের দিকে ডান ভেন্ট্রিকল, এটা দিয়ে এই গঠন সব শেষ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না খুব বড় হলো না, কারণ দেখো এখানে কিন্তু তোমার আবরণটাই যা বড়। তারপরে প্রাচীর তো খালি অ্যাপিকার্ডিয়াম লিখবে, এটা কি দিয়ে গঠিত, মায়োকার্ডিয়াম কি দিয়ে গঠিত, অ্যান্ডোকার্ডিয়াম। তারপরে সরাসরি প্রকোষ্ঠগুলোর নাম, মানে বর্ণনা লিখতে হবে না, প্রকোষ্ঠগুলোর নাম, শুধু নাম লিখতে হবে। বুঝা গেল? তাহলে খুব বেশি বড় হবে না, 1.5 পৃষ্ঠার মধ্যে ফুল মার্ক পাওয়া। হ্যাঁ, এই লিখতে হবে। আচ্ছা, তো এখন দেখো এখানে কিন্তু এমসিকিউ, যেমন যে কার্ডিয়াক পেশির প্রথম নম্বর লাইন, কোষগুলির দৈর্ঘ্য প্রায় 0.8 মিলিমিটার থেকে, মানে দৈর্ঘ্য আর কি, ব্যাস হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার। আচ্ছা, তারপরে দেখো যে প্রতিটি কোষ সার্কোলেমা নামক, মনে রাখবা গ্রিক শব্দ সার্কো মানে মাংস, লেমা মানে খাপ, গ্রিক লেমা মানে খাপ, খাপ বা আবরণ। গ্রিক শব্দ সার্কো, গ্রিক শব্দ সার্কো মানে মাংস, মায়া মানে মাংস, সার্কো মানে মাংস। মায়া হলো ল্যাটিন শব্দ, আর এটা হলো গ্রিক শব্দ। গ্রিক শব্দ সার্কো মানে হলো মাংস। তাহলে এটা তো আসলে পেশি দিয়ে গঠিত, মাংস পেশি দিয়ে গঠিত। হ্যাঁ, তাহলে এর উপরে কোনো আবরণ টাবরণ থাকলে তার নাম তো বলবোই, তাই না? মানে এটা যেহেতু মাংস তৈরিতে ভূমিকা রাখছে, তাই এর নাম সার্কো বলা হলো। ঠিক আছে, আর মাংস তৈরিকারী কোষের বাইরে যে আবরণ তার নাম লেমা। লেমা মানে খাপ বা আবরণ, লেমা মানে খাপ বা আবরণ, সার্কুলাম, এটা মনে রাখবো। এর ভিতরের যে সাইটোপ্লাজম তার নাম সার্কোপ্লাজম। ঠিক আছে, এগুলো এমসিকিউ। তারপরে মনে রাখতে হবে যে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা অনেকবার পরীক্ষায় আসছে। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে? কার্ডিয়াক পেশিতে থাকে। মনে রাখবা যে ইন্টার মানে মাঝে, ক্যালেটেড, ক্যালেটেড মানে সংযুক্ত, ক্যালেটেড মানে সংযুক্ত, ক্যালেটেড, ক্যালেটেড মানে সংযুক্ত। কি সংযুক্ত? ক্যালেটেড মানে হলো সংযুক্ত। তো কি সংযুক্ত? দেখো, যে মনে করো এটা একটা হৃৎপিণ্ড, এটা একটা হৃৎপিণ্ড, এখানে আরেকটা হৃৎপিণ্ড, দুই হৃৎপিণ্ডের মাঝে এইখানটাতে তোমার হচ্ছে পুরু মাংসর কিছু তন্তুময় গঠন থাকে, যেটা হলো দুটা হৃৎকোষকে, হৃৎপিণ্ড কোষকে ধরে রাখে। তাহলে এটা কি মাঝে আছে না? হৃৎপিণ্ডের মাঝে আছে না? তাই ইন্টার, ইন্টার মানে মাঝে, ক্যালেটেড মানে সংযুক্ত। এটা কি দুটো কোষকে সংযুক্ত করে রাখছে না, সেজন্য নাম হয়েছে কি ইন্টারক্যালেটেড ডিস্ক। ঠিক আছে, ইন্টারক্যালেটেড ডিস্ক। ডিস্কের সরল বাংলা অর্থ কি? পাতলা চাকতি আকৃতি বা থালার মতো কিছু গঠন, গোলাকার থালার মতো বস্তু, এটাকে বলে ডিস্ক। গোলাকার থালার মতো বস্তু বা চাকতি আকৃতি। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক হয়ে গেল। এবার আমরা চলে আসবো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে। প্রকোষ্ঠের মধ্যে ডান অ্যাট্রিয়াম, এখানে আমাদের কি কি বিষয়গুলো জানতে হবে। অনেক সময় পরীক্ষায় কিন্তু শুধু হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সৃজনশীল হিসেবে অনেক সময় আসে, শুধু হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। তখন তো শুধু নাম দিলে হবে না, তখন তো একটু বর্ণনা দিতে হবে, তাই না? তাহলে এটা আমরা বলবো কি ডান অ্যাট্রিয়াম, যখন বলবো তখন বলবো যে এটা ডান অ্যাট্রিয়াম, ডান মানে ওই যে ঊর্ধ্ব যে হার্টের যে 4টা প্রকোষ্ঠ সবার উপরের ডান দিকে থাকে এই প্রকোষ্ঠটা, তাই না? এইখানে কি কি থাকে বলবো যে এখানে ঊর্ধ্ব মহাশয় থাকে, নিম্ন মহাশয় থাকে, আর নিচের দিকে ট্রাইকাসপিড কপাটিকা বা ভালভ থাকে। কাস মানে হলো কপাট, হ্যাঁ, ট্রাই মানে 3, তাহলে এই যে কাস, কাস মানে হলো কপাট, কপাট মানে দরজা। ট্রাইকাসপিড কেমন জানো? এই যে এরকম লম্ব হচ্ছে, তারপর বুঝি না, এই যে 1 2 3, তিনটা না, এরকম 3টা কপাটিকা থাকে। তাহলে এই জিনিসটা বলতে হবে। আর কি বলতে হবে? ডান অ্যাট্রিয়ামে ঊর্ধ্ব মহাশয়, নিম্ন মহাশয় ছাড়াও করোনারি সাইনাস মুক্ত হয়। করোনারি সাইনাস আমরা জানি হৃৎপিণ্ডের মধ্যেও কিন্তু অক্সিজেন যেতে হয় হৃৎপিণ্ডের পুষ্টির জন্য। আবার হৃৎপিণ্ডের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা কিন্তু করোনারি সাইনাসের মাধ্যমে আবার ডান অ্যাট্রিয়ামে এসে উন্মুক্ত হয়। করোনারি সাইনাস নামকরণ কেন হলো? করোনারি সরল বাংলা অর্থ কিন্তু আসলে আবরণ রক্তনালী।
করোনারির সরল বাংলা অর্থ কি? আবরক রক্তনালী। কেন আবরক? এরা হৃৎপিণ্ডির আবরণের দিকে থাকে। হৃৎপিণ্ড যে আছে না, তার বাইরের দিকে এই রক্ত জালকগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো যেহেতু এরা বাইরের দিকে আবরণে থাকে, হৃৎপিণ্ড আবরণে থাকে, তাই এর নাম আবরক রক্তনালী। এই আবরক রক্তনালী যখন ডান এট্রিয়ামে ঢুকে, ধরো এরকম করে ঢুকতেছে, মনে করো তো এইখানে যখন, এখানে তো ঊর্ধ্ব মহাশিরা, এখানে নিম্ন মহাশিরা আছে, আর এই গোড়াতে, এই গোড়াতে করোনারি সাইনাস। তো সবগুলা করোনারি সাইনাস কিন্তু ছোট ছোট শাখা প্রশাখার মাধ্যমে ঢুকে। এখানে একটা করোনারি, এখানে একটা করোনারি, এরকম অসংখ্য 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 রক্তনালী, হ্যাঁ, সবগুলো একটা বড় রক্তনালীতে মুক্ত হয়। এই বড়টা দেখতে গহ্বরের মতো লাগে, তাই এর নাম করোনারি সাইনাস। মানে যত হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে যত রক্তনালী আছে, হ্যাঁ, যত রক্তনালীগুলো আছে, তারা যখন হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে মুক্ত হতে আসে, সেই সময় একটা বড় রক্তনালীতে মুক্ত হয়। ওই বড় রক্তনালীর নাম হলো করোনারি সাইনাস। তাহলে এই কথাগুলো আমরা বলবো, কি কি বলবো? যে ডান এট্রিয়ামের ক্ষেত্রে আমরা বলবো ডান এট্রিয়াম হৃৎপিণ্ডের ঊর্ধ্ব প্রকোষ্ঠ এবং ডান দিকে থাকে, এবং সেখানে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা যুক্ত হয়েছে, এবং পাশাপাশি করোনারি সাইনাসও এখানে যুক্ত হয়েছে। করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে। আর কি বলবো? ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার মাঝে, বা ডান অলিন্দ এবং বাম অলিন্দের মাঝে কি থাকে? ট্রাইকাসপিড কভাটিকা থাকে। এইটুকু বলবো, হ্যাঁ, বাংলায় লিখবা তাহলেই হবে, ঠিক আছে? এরপরে যখন আমরা বলবো বাম এট্রিয়াম, তাহলে বাম এট্রিয়ামের ক্ষেত্রে কি? বাম এট্রিয়ামের ক্ষেত্রে আমরা জানবো কি, যে এটা বাম দিকে থাকে, তাই না? ঊর্ধ্ব হৃৎপিণ্ডের বাম দিকের প্রকোষ্ঠ এটা। এইখানে কি হয়? পালমোনারি শিরা যুক্ত হয়। এখানে কিন্তু শুধুমাত্র পালমোনারি শিরাই যুক্ত হয়। অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে পালমোনারি শিরায় কিন্তু যুক্ত হয়, আর কোনো রক্তনালী এখানে যুক্ত হয় না, পালমোনারি শিরা এখানে যুক্ত হয়। এবং বাম হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে বাইকাসপিড কভাটিকা বা মাইট্রাল কভাটিকা থাকে। মাইট্রাল মানে দরজা, মাইট্রাল মানে দরজা। সাধারণত দরজাতে দুইটা কপাট থাকে। সাধারণত দরজাতে, গ্রাম বাড়িতে যে কাঠের দরজা থাকে, দুইটা কপাট থাকে না, ওই জন্য এর নাম মাইট্রাল। মাইট্রাল মানে দরজা। তো সেটা কেমন? সেটা হলো এরকম থাকে, এরকম 1 2। এটাকে মাইট্রাল কভাটিকা বলা হয়। এটাকে বলা হয় যে বাইকাসপিড কভাটিকা। মনে রাখবা কোন দিকে বাইকাসপিড থাকে? বাম, বাম লিখতে বা, বাইকাসপিডও বাম, তাই না? বাম অলিন্দ বাইকাসপিড, বাবা মিলে যাচ্ছে না, বাবা মিলে যাচ্ছে, তার মানে বাম দিকেই বাইকাসপিড থাকে, এটা মনে রাখবা। বাম দিকেই বাইকাসপিড থাকে, এটা মনে রাখবা। বুঝে গেল কি? তাহলে এখানে আমাদের এইটুকু কথাবার্তা বলতে হবে। এরপরে যখন আমরা বলবো যে ডান ভেন্ট্রিকল, তাহলে ডান ভেন্ট্রিকলে কি কি থাকবে? ডান ভেন্ট্রিকলে আমরা বলবো যে ডান ভেন্ট্রিকল হৃৎপিণ্ডের নিচের দিকের একটি ডান প্রকোষ্ঠ। এর হচ্ছে ঊর্ধ্ব দিকে অলিন্দ আর নিলয়ের মাঝে ট্রাইকাসপিড কভাটিকা থাকে, কিন্তু হচ্ছে এই অংশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি সেলুলার কভাটিকা দিয়ে ফুসফুসে প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কারণ হলো এই দেখো, এই জায়গাটা, এটা এর কিন্তু এই পাশ থেকে একটা রক্তনালী কিন্তু এইভাবে চলে গেছে, দিয়ে দুই ফুসফুসে চলে গেছে। এখানে কিন্তু আবার একটা কভাটিকা আছে যার নাম সেলুলার কভাটিকা। পুরো যদি আমরা আঁকি, তাহলে কি দেখো, হালকা করে পরে লম্বচ্ছেদ, এরপরে ক্লাসে লম্বচ্ছেদ আঁকানো যাবে, হ্যাঁ? এই একটা কভাটিকা। চিত্র লাগবে ও পরীক্ষায় না, গণনা আসার সময় যখন গণনা আসবে, যে ধরো প্রকোষ্ঠগুলোর গণনা করো, তখন চিত্র আসবে না, হ্যাঁ? তবে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এটা একটু পরীক্ষায় আসে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এখন আসে, হ্যাঁ? তো এইখানে দেখো, এদেরকে ক্যাপিলারি বেশি বলে, এরকম ভাঁজ ভাঁজ মতো হয় আর কি।
তাহলে আমরা এটার বর্ণনা করছি। এটাতে এই যে নালীটা আছে, এই রক্তনালীটা আছে, এটার নাম হলো যে পালমোনারি সিমিলুনার কভাটিকা। এই কভাটিকার নাম কি? পালমোনারি সিমিলুনার কভাটিকা। পালমোস ল্যাটিন শব্দ পালমোস মানে ফুসফুস। ল্যাটিন শব্দ পালমোস মানে কি? ফুসফুস। তাহলে বলবো যে ডান নিলয়ে কন্ডেন্সার যুক্ত রক্ত পালমোনারি সিমিলুনার কভাটিকার মাধ্যমে দুই ফুসফুসে প্রবেশ করে। বুঝা গেল কি? আর যখন আমি এটা বলবো, অর্থাৎ এটা মনে হচ্ছে হাতের এটা ডান, তাই না? কিন্তু এটা হলো বাম। কারণ আমরা তো কোনো রোগীর চিকিৎসা করবো, তাই না? তুমি হচ্ছে যখন ডাক্তার হবা তখন তো রোগীর চিকিৎসা করবা, তাই এটাকে রোগী হিসাবে দেখানো হয়েছে। রোগীর দেখার সময় তো তোমার এটাই হলো ডান হবে না, এই পাশেটা একটু ডান হবে রোগীকে দেখার সময়। চিন্তা করো তো, অন্য কোনো মানুষকে তুমি যদি খেয়াল করো তাহলে কি ওই দিকটাই তো, তাই না? নিজের হলো উল্টা। কিন্তু তুমি হাত দিয়ে যখন কোনো রোগীকে দেখবা, এই যে এটা ধরো রোগী, এই রোগীর আবার কি এই পাশটাই কি ডান হবে না? কিন্তু এর জন্য কিন্তু বাম, এর জন্য বাম। কিন্তু আমার জন্য কি এটা ডান দিক না? এটা আমার জন্য কি বাম দিক না? সেজন্যই কিন্তু এইভাবে পড়ানো হয় তোমাদেরকে, অর্থাৎ হলো রোগীর হিসাবে। বুঝা গেল কি? নিজের জন্য না। ডাক্তার তো অন্যের চিকিৎসা করবে, নিজের চিকিৎসা কোনো ডাক্তার নিজেও করে না, তাই না? ডাক্তারদের তোমার সুবিধা আছে, ডাক্তারদের যদি কোনো অসুখ বিসুখ হয় তাদের পরীক্ষা নিরীক্ষা করার সময় অন্য ডাক্তার দেখায়, কিন্তু 1 টাকা ভিজিট নেয় না, পরীক্ষা নিরীক্ষা একবারে 0%, কোনো টাকা পয়সা লাগে না। ডাক্তারদের সুবিধা আছে। ডাক্তারদের রিকোয়েস্টে গেলে আত্মীয় স্বজন হলে ওদেরও পুরো ফ্রি হয়ে যায়, সুবিধা আছে। আমার যে যারা ডাক্তার না তারা বলে দেয়। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই হলো বিষয়। এইখানে যখন আমি বলবো তখন এটার নাম কি? এই কভাটিকার নাম কিন্তু এটা যেহেতু অ্যাওর্টা, ওই যে আমরা জানি অ্যাওর্টা, তাই না? এই অ্যাওর্টা কিন্তু মহাধমনী। আটারি যখন বলবো, তাই না? আটারি তখন শুধু ধমনী, তাই না? আটারিওল মানে ধমনিকা, মানে ছোট ছোট ধমনী। হ্যাঁ, তাহলে এটা অ্যাওর্টা মানে মহাধমনী, বিশাল মোটা সোটা ধমনী, তাই এর নাম মহাধমনী, তাই না? তাহলে এই মহাধমনীতে এই কভাটিকার নাম তখন হয় অ্যাওর্টিক সেমিলুনার কভাটিকা। সেমিলুনার মানে কি? সেমি মানে অর্ধ, লুনার মানে চাঁদ, অর্ধ চাঁদের মতো, তাই এর নাম অর্ধচন্দ্রাকৃতি কভাটিকা। অর্ধচন্দ্রাকৃতি কভাটিকা, এর নাম হলো লুনার মানে হলো চাঁদ, আর সেমি মানে কি? অর্ধ, অর্ধ চাঁদের মতো, অর্ধচন্দ্রাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু বিষয় কোশ্চেন আছে। হ্যাঁ, যেমন দেখো যে তোমার কভাটিকা কিন্তু সব জায়গাতেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এমনকি এখানেও কভাটিকা আছে, এখানেও কভাটিকা আছে, এই করোনারি সাইনাসে এখানেও কভাটিকা আছে, আবার এখানে কভাটিকা, এখানে কভাটিকা। কিন্তু দেখো খেয়াল করো, এখানে কিন্তু কভাটিকা আসলে থাকে না। হ্যাঁ, আমরা একটু করে কভাটিকা বলবো যে কভাটিকা আছে এইখানে, পালমোনারি শিরার এখানে কভাটিকা নাই। দেখো আগে কভাটিকাটা পড়ে নি, তাহলে বুঝবা যে দেখো এই যে বাইকাসপিড কভাটিকা তো জানলাম, তাই না? বাই মানে বাম, বাই মানে বাম, বাম দিকে থাকবে, এটা মনে রাখবা, ভুলে গেলে। বাই মানে বাম, তাই না? বাম বলে কিন্তু বাই, বাই বাম, বাম দিকে থাকবে। এর অনেকগুলো নাম, মাইটাল, মাইটাল মানে দরজা। হ্যাঁ, দ্বিপত্রী, এটা তো বুঝছো। ট্রাইকাসপিড, তাহলে একটা যদি বাম দিকে হয় আর একটা ডান দিকে থাকবে, এটা তো বুঝেই নেওয়া যাবে, তাই না? ট্রাইকাসপিড হলো, হ্যাঁ, ডান দিকে 3টা থাকে, মনে রাখবা। আচ্ছা, এটাও কিন্তু ক্ষয়ের জন্য আসতে পারে। ডান দিকে 3টা কভাটিকা কেন থাকে? আর এই ডান দিকে 3টা, বাম দিকে 2টা, কেন 2টা থাকে? কারণ অধিক পরিমাণ রক্ত আসতেছে, এই জন্য হচ্ছে বেশি পরিমাণ ফাঁকা জায়গা দরকার, তো ওই কারণে এটা কারণ না, আরেকটা কারণ আছে। ফাঁকা জায়গা একটু বলতে পরে আমি বলে দিচ্ছি, রক্ত দাঁড়াও। আসবে। আচ্ছা, এটা আমি শেষ করে একটু পরে বলে দিচ্ছি। হ্যাঁ, বেশি জায়গা দরকার না। আচ্ছা, একটা একটু পরে কভাটিকা আছে, কভাটিকার মুখ যদি ছোট হয় তাহলে ওই দিকে অনেক কম পরিমাণ রক্ত আসবে, আর যদি বড় হয় তাহলে বেশি রক্ত আসবে না, তাই বলছি। আচ্ছা, একটু পরে আমি বলে দেব। একটু পরে বলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, দেখো যে এখানে বলা হচ্ছে যে অ্যাওর্টিক সেমিলুনার কভাটিকা, একটু আগে বললাম অ্যাওর্টার এখানে, তাই না? এই যে অ্যাওর্টার এখানে যে কভাটিকা, এর নাম অ্যাওর্টিক সেমিলুনার। অ্যাওর্টাতে যাচ্ছে তাই অ্যাওর্টিক, অ্যাওর্টাতে যাচ্ছে তাই অ্যাওর্টিক। এই সেমিলুনার মানে অর্ধচন্দ্রাকৃতি। তারপরে পালমোনারি সেমিলুনার কভাটিকা, এই যে এটা পালমোস, ল্যাটিন শব্দ পালমোস মানে ফুসফুস, ল্যাটিন শব্দ পালমোস মানে ফুসফুস, যেহেতু ফুসফুসে যাচ্ছে তাই এর নাম এরকম হলো, তাই না? আচ্ছা, তারপরে দেখো
থিবেসিয়ান একজন বিজ্ঞানীর নাম আর কি। থিবেসিয়ান একজন বিজ্ঞানী, যিনি জার্মান বিজ্ঞানী আর কি। পুরো নাম হলো ক্রিশ্চিয়ান থিবেসিয়াম। ক্রিশ্চিয়ান থিবেসিয়াম এটা একজন জার্মান বিজ্ঞানী আর কি। হ্যাঁ, তিনি এটা আবিষ্কার করতেন, তাই এরকম নাম। তো থিবেসিয়ান বা করোনারি কভাটিকা, এই যে এখানে কভাটিকা থাকে আর কি। এখানে একটা এই জায়গাতে একটা নালী, যে এখানেও একটা কভাটিকা থাকে। তো ওইটার নামই হলো থিবেসিয়ান বা করোনারি কভাটিকা। তারপরে বলছে ইউস্টেশিয়ান কভাটিকা, ইনফিরিয়র ভ্যানাকোভা ডান আর্টিয়াম। আচ্ছা, এখানে দেখো, খেয়াল করো যে এই জায়গাতে কভাটিকা আছে। হ্যাঁ, এখানে কভাটিকা আছে, মানে উপরেও কভাটিকা, নিচেও কভাটিকা, এখানে আবার কভাটিকা আছে। সাধারণত নিচ থেকে ওঠার সময় অনেক কভাটিকা থাকে শিরার ক্ষেত্রে, কিন্তু উপর থেকে আসার ক্ষেত্রে কভাটিকা দরকার হয় না, তখন তো মধ্যাকর্ষণ শক্তির কারণে এমনি আসবে। কিন্তু নিচ থেকে ওঠার সময় কিন্তু কভাটিকার দরকার হয়, নাহলে তো সমস্যা, মানে উঠতে পারবে না ঠিক। উঠলে আবার পড়ে যাবে। হ্যাঁ, উঠলে আবার পড়ে যাবে। হ্যাঁ, এই যে লুসিকাতে যেভাবে বলছিলাম সেরকম। আচ্ছা, এখন বলা হচ্ছে এই জায়গায় কিন্তু আসলে কোনো কভাটিকা নাই। আরেকটা হলো এটা ডাইকাস্পিড কেন তিনটা, বাইকাস্পিড কেন দুইটা। এটার উত্তর হলো যে, প্রথম কথা হলো যে এখানে কভাটিকা রাখা হয়নি, এখান থেকে তো অক্সিজেনযুক্ত রক্ত ঢুকছে, তাই না? এখন ঢোকার পরে তোমার হচ্ছে বের হয়ে যাওয়ার জন্যই তো আসলে কভাটিকা থাকে, যে বের হয়ে যেন না যায়, তাই না? এইসব জায়গায় কভাটিকা কেন আছে? যখন সংকোচন হবে তখন আবার যেন উল্টা পথে বের হয়ে না যায়, এটা দেখভাল করার জন্য। তো আসলে এটা কভাটিকা না থাকার কারণ, এদের সংকোচনটা হয় এইখান থেকে, এই গোড়া থেকে সংকোচন হয়। তাহলে ফোর্স তো এদিকে আসবে, এদিকে আসবে, এই কভাটিকা কেমন ভাবে আছে, এটা খুলে দেবে, এদিকে চলে যাবে। এর ফোর্সটাই শুরু হয় এই প্রান্ত থেকে ফোর্স হয়। যেমন একটা বেলুন ফোলানোর সময় বেলুনের মুখের দিক তো ছিদ্রই আছে, তাই না? কিন্তু ওদিক দিয়ে তো আমি ফোলাচ্ছি, তাহলে তো বাতাস বের হওয়ার সুযোগ নাই। তাহলে এদের দেখা গেছে এখানে কভাটিকা আল্লাহ দেয়নি কেন? কারণ এইখান থেকে ফোর্স হয় এর সংকোচন করার জন্য, সংকোচন পোষণের ফোর্স এখান থেকে, তাই এখানে কভাটিকা দরকার নেই। কিন্তু এই জায়গা তা হয় না। এই জায়গার সংকোচনটা একবারে গোটা সংকোচনটা হয় হলো গোটাটা জুড়ে সংকোচন হয়, সম্পূর্ণ প্রকোষ্ঠ জুড়ে সংকোচন হয়। তাহলে সংকোচন হলে রক্ত আসতেছে, আবার সংকোচন হলে আবার ব্যাক করতে পারে, তাই না? আবার এইখানে ট্রাইকাস্পিড কভাটিকা, এখানে বাইকাস্পিড কেন? যে বাইকাস্পিড কভাটিকা এই যে ডান নিলয়, মনে রাখবা ডান নিলয়ের সংকোচনের ঢেউ সবথেকে শক্তিশালী হয়। ডান নিলয়ের সংকোচনের ঢেউ সবথেকে শক্তিশালী, কারণ ওটার কারণে গোটা শরীর পর্যন্ত রক্ত পৌঁছাবে। এইটার সংকোচনের কারণে তো ফোর্সে রক্ত যায়। এইটা কিন্তু পেশি অনেক মোটা থাকে। মনে রাখবা ডান নিলয়ের পেশি সবথেকে বেশি মোটা, এইটার শক্তি ফোর্স সবথেকে বেশি। পেশি কেন মোটা? পেশি যদি পাতলা হয় তাহলে ফেটে যাবে না? তাহলে ডান নিলয়ের পেশি সবথেকে বেশি মোটা, এর শক্তি সবথেকে বেশি। এখন শক্তি যেহেতু বেশি, জোরে সংকোচন হয়। বেশি দরজা হলে দরজা লাগাতে সময় লাগবে না? বেশি দরজা হলে দরজা লাগাতে সময় লাগবে, বুঝা গেল কি? তো ফোর্স বেশি হওয়ার কারণে বেশি দরজা, আর এটা তো ফুসফুসে যাবে, ফুসফুস তো কাছে না, হার্টের এখানেই তো দুই পাশে, তাহলে এখানে তো অত ফোর্স দরকার নাই, এখানে কম ফোর্স, বুঝা গেল কি? তাই বেশি দরজা হলে কোনো সমস্যা নাই। এখন যদি মনে করো খুব জোরে ঝড় আসছে, অনেকগুলো দরজার পাল্লা থাকে, তাহলে তোমার লাগাতে সময় লাগবে না? তত সময় ঘরে ধুলাবালি অনেক চলে যাবে। তো সেই জন্য এইটার ফোর্স বেশি, তাই বেশি দরজা দেওয়া যাবে না। এবং এরা কিন্তু একমুখী, এদিকে রক্ত আসবে এমন দরজার সিস্টেম, এদিকে ফোর্স হলে এরা অটোমেটিক বন্ধ হবে, যার জন্য রক্ত এই পাশে আসতে আবার বাধ্য হবে। এটা আবার এমন ভাবে সিস্টেম করা আছে, এদিকেই খুলবে, এই পাশ দিয়ে আর খুলবে না। খুলবে দরজাটার গঠন একবার বন্ধ হয়ে গেলে আর খুলবে না। তাহলে এইখানে এই কারণে হচ্ছে বাইকাস্পিড কভাটিকা। যে পরীক্ষা আসে কেন হচ্ছে যে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে কেন বাইকাস্পিড কভাটিকা থাকে, তাহলে উত্তর এটা হবে। বুঝা গেল কি? তাহলে এই হলো ব্যাপার। এখানে তাহলে এই পরীক্ষায় কিন্তু দেখো বেশ কয়েকবার আসছে শুধু এই কভাটিকার নামগুলা। রাষ্ট্রীয় বোর্ড 22 সালে আসছে যে সকল কভাটিকার নাম, মানে 6টা কভাটিকার নাম, অবস্থান আর কাজ। এটা শুধু রাষ্ট্রীয় বোর্ডে আসেনি, এটা আসছে হলো আর একটা হলো ময়মনসিংহ বোর্ডেও আসছে।
ময়মনসিংহ বোর্ডেও আসছে 23 সালে, রাজশাহী বোর্ডে আসছে 22 সালে। রাজশাহী বোর্ডে আসছে 22 সালে। তার মানে এটা ভালো ইম্পর্টেন্স একটা কোশ্চিন। হ্যাঁ, এবার দেখো এখানে হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু, যেটা আমরা সামনে বিস্তারিত বলবো। এখানে নামগুলা ক্ষয়ের জন্য মনে রাখতে হবে। সাইনোআর্টিয়াল নোড, সেটা কোথায় থাকে? ঠিক এরকম জায়গাতে থাকে। এইখানকার এই যে সুপিরিয়র ভেনাকোভা বা ঊর্ধ্বমহাশিরার এই জায়গাতে একটা রূপান্তরিত মাংসপেশি থাকে। এই রূপান্তরিত মাংসপেশি মূলত ইলেকট্রিক সিগন্যাল মানে কারেন্ট, হ্যাঁ, কারেন্ট প্রয়োগ করে এবং ওই কারেন্টের কারণে হার্টের সংকোচন অনুসরণ হয়। ওটার নাম সাইনোআর্টিয়াল নোড। এরকম নাম কেন হলো? অ্যাট্রিয়াল মানে অ্যাট্রিয়াম, তাই না? অ্যাট্রিয়াল মানে অ্যাট্রিয়াল, আর নোড মানে মাংসপিণ্ড। নোড মানে মাংসপিণ্ড, আর সাইনো মানে সুপিরিয়র। এইটার নাম কি? ঊর্ধ্বমহাশিরা বা সুপিরিয়র ভেনাকোভা। এটার নাম কি? সুপিরিয়র ভেনাকোভা। সুপিরিয়র, সুপিরিয়র, সুপিরিয়র ভেনাকোভা। এর নাম হলো সুপিরিয়র ভেনাকোভা। ভেনাকোভা মানে মহাশিরা, ভেনাকোভা মানে মহাশিরা। তাহলে ওই সুপিরিয়র ভেনাকোভার গোড়াতে এটা আছে, তাই এর নাম SAN, সাইনোআর্টিয়াল নোড। SAN, সাইনো মানে এখানে সুপিরিয়র, হ্যাঁ, আর অ্যাট্রিয়াল মানে অ্যাট্রিয়ামে আছে তাই, এটা অ্যাট্রিয়ামে আছে তাই। নোড মানে মাংসপিণ্ড, ছোট্ট মাংসপিণ্ড, 10 থেকে 15 মিলিমিটার আয়তনের একটা মাংসপিণ্ড থাকে, যেখান থেকে ইলেকট্রিক সিগন্যাল দেয়, যেখান থেকে ইলেকট্রিক সিগন্যাল দেয়। এরপর আরেকটা আছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, ঠিক এরকম জায়গাতে থাকে। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড এরকম জায়গাতে থাকে, মানে এই এমন জায়গায় থাকে যে যেটা হচ্ছে তোমার দুটার মাঝামাঝি একটা জায়গাতে, দুটার মাঝামাঝি একটা জায়গা থাকে। তাহলে এই জন্য নাম অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড, মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝে। এটা বিস্তারিত আমরা ছবি সহ পরের দিকে আছে, ওখানে শিখবো। বান্ডল অফ হিস, এইটাই কিন্তু আবার এরকম ভাবে অনেক স্নায়ুতন্ত্র ডেনড্রাইট বলে একীভূত হয়ে এরকম করে আসে, এসে ছড়িয়ে ছিটিয়ে যায় পরবর্তীতে সব জায়গাতে। তো এই জায়গার নাম হলো বান্ডল অফ হিস। হিস হলো একজন বৈজ্ঞানিকের নাম। বান্ডল মানে কি? আঠি। স্নায়ুতন্ত্রগুলা গুচ্ছ হয়ে আঠির মতো হয়, তাই এর নাম বান্ডল অফ হিস। তাহলে বান্ডল অফ হিজের আবার শাখা প্রশাখা হয়েছে পার্কিনজি তন্তু। এই অংশকে বলা হয় পার্কিনজি তন্তু। এই দুইটা অংশ, এরা যে শাখা প্রশাখা হলো না, এদের নাম পার্কিনজি তন্তু। এগুলো সব ইলেকট্রিক সংবাদগুলা পরিবহন করতে সাহায্য করে। এই নামগুলো ক্ষয়ের জন্য পড়বো। এবার দেখো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, এটা সৃজনশীল হিসেবে কিন্তু অনেকবার আসছে। ছবি আসবে না, শুধু বর্ণনা লিখতে হবে। সৃজনশীল হিসেবে দেখো আসছে কতবার, যেমন ঢাকা বোর্ড 23 সালে আসছে, রাজশাহী বোর্ড 23 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 23 সাল, কুমিল্লা বোর্ড 22 সাল, ময়মনসিংহ বোর্ড 23 সাল। লিখলে লিখতে পারো, তাহলে বুঝবা যে এটার গুরুত্ব বুঝে পড়বা, তাহলে যে এটা আসছে পরীক্ষায়। আবার বলি, ঢাকা বোর্ড 23 সাল, ঢাকা বোর্ড 23 সাল, রাজশাহী বোর্ড 23 সাল, বুঝছো? চট্টগ্রাম বোর্ড 23 সাল, কুমিল্লা বোর্ড 22 সাল, ময়মনসিংহ বোর্ড 23 সাল। তাহলে অনেকবার আসছে, তাই না? এখানে প্রথম প্যারাতে কিছু এমসিকিউ আছে, তারপরে বর্ণনা আছে। প্রথম প্যারাতে বলা হচ্ছে যে প্রতি মিনিটে আমাদের 70 থেকে 80 বার বিট করে আমাদের স্পন্দন, যেটা আমাদের হাতের নাড়িতেও বুঝতে পারা যায়। হার্টের যে স্পন্দন, সেটা হাতের নাড়ি এখানে ধরলে তুমি বুঝতে পারবা যে তোমার শরীর যদি কখনো দুর্বল লাগে, তখন তুমি নিজে নিজে কিন্তু মেপে দেখতে পারো। তুমি পালসের এখানে হাত দিবা, ঘড়ির দিকে 30 সেকেন্ড মাপলেও হবে। 30 সেকেন্ডে দেখবা যে কতবার টিকটিক শব্দ হচ্ছে। যদি দেখো যে এটা 40 পার হয়ে গেছে, তাহলে তুমি বুঝবা যে তোমার শরীরে কোনো গড়বড় আছে, কোনো সমস্যা আছে, ঠিক আছে? আবার যদি উল্টা হয়, যে তুমি 30 সেকেন্ডে দেখছো যে এটা 30 বার হচ্ছে, তাহলে বুঝতে হবে তোমার শরীর খারাপ। বুঝতে পারছো? আমাদের 70 থেকে 80 হতে হবে। স্বাভাবিক হলো 72 মিনিটে, 30 না, 30 সেকেন্ডে, 1 মিনিটে। তবে 30 দিয়ে 2 গুণ দিবা, 30 সেকেন্ড দেখলে হয়। অনেক ডাক্তাররা 15 সেকেন্ডে দেখে, দিয়ে 4 দিয়ে গুণ দেয়। বুঝতে পারছো? তবে কারো যাদের আবার মানে হার্টের সমস্যা থাকে, তাদের আর কি
কখনো জোরে জোরে, কখনো আস্তে আস্তে এরকম হয়। ওই জন্য 1 মিনিট দেখা বেশি ভালো। তো তোমাদের তো আর হার্টের সমস্যা নাই করার মধ্যে, তোমরা 15 সেকেন্ড বা 30 সেকেন্ড দেখে ঘুম দিয়ে দিবা। তাহলে তুমি বুঝতে পারবে তোমার আসলে শরীরে কোনো গড়বড় আছে কিনা, জীবনাধারা অ্যাটাক হয়েছে কিনা। জীবনাধারা অ্যাটাক হলে আমাদের রক্ত সংবহন জোরে চলে, কারণ তারা পেরেশানির মধ্যে পড়ে যায়, কি ঢুকেছে শরীরে এটা বের করতে হবে। তখন খুব হার্টবিট খুব জোরে জোরে, যেমন দেখো না মানুষ টেনশনে বলে ইয়ে করে না। এখন ধরো ভূমিকম্প শুরু হলো, আমরা কি চুপচাপ বসে থাকবো? বাঁচতে পারি আর না পারি, চেষ্টা তো চালাবো, ঠিক কি না? তখন কিন্তু মনে করো যে বাঁচার জন্য বই ব্যাগ কিচ্ছু নেব না, আগে নিজে বাঁচি, তাই না? আমি আমার মোবাইলও নেব না, ওর উপর রেখে রেখে ঠিক কি না? ঠিক না? আমার পাওয়া যাবে দিয়ে মনে করো, আর এটা 7 তলা, তো এটা পড়লে তো মনে করো যে অনেক মানে ভেঙে পড়লে তো আরো মাটিতে একটু গর্ত হয়ে ভিতরে চলে যায় আর কি। হ্যাঁ, তখন ওই যে অনেক সময় দেখো না যে 4-5 দিন পরে দেখা যায় যে কঙ্কাল মানে মরে টুটে অনেক সময় কঙ্কাল হয়ে যায়, ওগুলো তুলে, তখন এটাকেও মানুষ মনে করবে মরে ওরে কঙ্কাল, এটা কিছুই হবে না, তো এটা এরকমই থাকবে, কারণ এটা প্রথমত মানুষ মনে করবে যে কোথায় কোনো মানুষ মরে এরকম হয়ে গেছে, হ্যাঁ তাই না? পরে দেখবে যে ডাক্তাররা পরে দেখবে প্লাস্টিক। আচ্ছা, তারপর হচ্ছে যে এটা মনে রাখবা যে এতে প্রায় 1400 লিটার রক্ত সঞ্চালিত হয় সারাদিনে আর কি, 24 ঘন্টায়। তারপর হচ্ছে যে তাছাড়া এতে যে চাপের সৃষ্টি হয় তাতে ধমনী শিরা ও কোষিজালিকার মাধ্যমে 80,000 কিলোমিটার অধিক পথ রক্ত সঞ্চালিত হয়। মানুষের তো 5 থেকে 6 লিটার রক্ত থাকে না, ওই সার্কেল যে প্রতিনিয়ত পাসিং হচ্ছে না, প্রতিনিয়ত পাসিং হচ্ছে। তো আমাদের ধরো 5-6 লিটার তো রক্ত, কিন্তু এটা তো একবার খালি পাসিং হচ্ছে তা না, মানে বারবার পাসিং হচ্ছে না, এটা ওইভাবে বুঝলি, বারবার পাসিং হচ্ছে যে এইভাবে আর কি, সবটা টোটাল যোগ করলে এটা হবে, বুঝা গেল কি? এই আর কি। আচ্ছা, এবার দেখো এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখা ভালো। সিস্টল কাকে বলে? হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে যথাক্রমে সিস্টল ও ডায়াস্টল বলে, মানে সংকোচনকে সিস্টল বলে আর প্রসারণকে ডায়াস্টল বলে। মনে রাখা খুব সোজা। সিস্টলে দেখো দন্তেশ্ব আছে, সংকোচনও কিন্তু দন্তেশ্ব, তাই না? সিস্টল এই যে সংকোচন, এটা দেখে মনে রাখতে হবে। তাহলে সিস্টলে দন্তেশ্ব, তাহলে এটা যদি মনে থাকে তাহলে প্রসারণ তো মনেই থাকবে ডায়াস্টল, তাই না? সিস্টলে সংকোচন এই, এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে। এবার দেখো নিচে বর্ণনা আছে হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সংবাহিত হয়। এটা খুবই সহজ, আমি এখান থেকে একটু তোমাদের বুঝাই, তাহলে তোমরা বুঝে ফেলবা। মানে রক্ত সংবহনটা বানায় বানায় লেখা যাবে, কোনো কঠিন কিছু না। ওটা নষ্ট হয়ে গেলে, কারো যদি পেসমেকার নষ্ট হয়ে যায় তাহলে, নষ্ট না হলে লাগাতে হবে না। আমাদের ধরো কোনো সমস্যা হচ্ছে না মানে কি আমাদের নষ্ট হয়নি, কিন্তু যদি যেটা প্রাকৃতিক মানে যেটা আলাদা পদ্ধতি দেয়া আছে সেটা যদি নষ্ট হয়ে যায় তখন হলো আলাদা করে লাগাতে হবে। তুমি সুস্থ, তোমাকে তো লাগাবে না, আমাকে লাগাবে না, তোমাকে লাগাবে না। তোমার যদি এই যেটা আলাদা পদ্ধতি যেটা দেয়া আছে এইটা যদি ঠিকভাবে কাজ না করে তখন তোমাকে লাগাতে হবে, তুমি বিনা কারণে তো লাগাতে হবে না। বুঝা গেল কি? এটার দামও তো বেশি, 1,60,000 টাকা শুধু দাম, তারপরে তোমার প্রসেসিং দিয়ে 3 লাখ টাকা লাগবে। না, রিং পরানো আলাদা জিনিস, সেটা আমরা পড়বো, হ্যাঁ ওটা আর 2-3টা ক্লাস পরে পড়বো। অ্যানজিওপ্লাস্টির মতো কিছু, হ্যাঁ অ্যানজিওপ্লাস্টির মতো কিছু রিং। রিং পরানো এক ধরনের অ্যানজিওপ্লাস্টির প্রয়োগ। 4 রকমের অ্যানজিওপ্লাস্ট আছে। তো অ্যানজিও মানে রক্তনালী, প্লাস্ট মানে পূর্ণ গঠন, রক্তনালীর পূর্ণ গঠন। ওটা চুপসে যায় ভেতরে, এটা আমরা পড়বো, তোমাদের বই আছে যেহেতু সেহেতু খুব বিস্তারিত আমরা জানবো। হ্যাঁ, ওখানে যাই, তারপরে আর তো বেশি দিন না, আর 2-3টা ক্লাস পরে ওখানে যাবো আমরা, তাহলে তোমার ওই রোগগুলো সম্পর্কে ধারণা হবে। এখন দেখো রক্ত সংবহনে কি ঘটনা ঘটে, যে আমাদের অলিন্দদ্বয় যখন প্রসারিত থাকে এবং সেটা কিন্তু ইলেকট্রিক সিগন্যালের কারণে প্রসারিত হয়ে যায়। যখন প্রসারিত হয় তখন ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ বন্ধ, প্রসারিত অবস্থায় বন্ধ, মনে রাখবেন প্রসারিত অবস্থায় বন্ধ, যখন প্রসারিত হবে তখন বন্ধ থাকবে। ট্রাইকাসপিডও বন্ধ, বাইকাসপিডও বন্ধ। এই অবস্থায় কি হবে, আমাদের ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা মানে আমাদের মাথা এবং 2 হাতের যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে
বুক পর্যন্ত সব কার্বোহাইড্রেট যুক্ত রক্তগুলা এর মধ্যে চলে আসবে। কোথায় চলে আসবে? ঊর্ধ্ব মহাশয়তে কার্বোহাইড্রেট যুক্ত রক্ত ডান অলিন্ডে চলে আসবে। একই সময় পায়ের তলা থেকে বুক পর্যন্ত যত কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে সব কার্বোহাইড্রেট যুক্ত রক্ত নিম্ন মহাশয়তে ডান অলিন্ডে প্রবেশ করবে। একই সময় দুই ফুসফুস থেকে, এই যে দুইটা নালী, দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্ডে এসে প্রবেশ করবে। বুঝা গেল? এই অবস্থায় কিন্তু এই অবস্থাটা হলো 0.7 সেকেন্ড পর্যন্ত চলে, 0.7 সেকেন্ড পর্যন্ত চলে। এরপর ইলেকট্রিক সিগন্যালের কারণে এটা সংকোচন হবে। যেই মাত্র সংকোচন হবে তখন ট্রাইকাসপিড ভালভ খুলে যাবে, বায়োকাসপিড ভালভ খুলে যাবে। ট্রাইকাসপিড ভালভ খুলে গেলে কার্বোহাইড্রেট যুক্ত রক্ত এই ডান নীলয়ে প্রবেশ করবে আর অক্সিজেন যুক্ত রক্ত বাম নীলয়ে প্রবেশ করবে। বুঝা গেল? এই সময় নীলয় প্রসারিত অবস্থায় থাকে, এই সময় নীলয় প্রসারিত অবস্থায় থাকে যখন এই রক্তগুলো আসে। এবার কি হবে? নীলয় সংকোচন হবে। যেই মাত্র সংকোচন হবে তখন সাথে সাথে ঘাট করে এদের দরজার ধরনীয় রূপ সংকোচনের প্রেসারে এটা বন্ধ হয়ে যাবে, সংকোচনের প্রেসারে এটা বন্ধ হয়ে যাবে। তখন রক্ত কিন্তু এদিকে ব্যাক করতে পারবে না। তখন সিমিলার কবাটিকা বা অর্ধচন্দ্রাকার কবাটিকা খুলে যাবে এবং কার্বোহাইড্রেট যুক্ত রক্ত পালমোনারি শিরার ধমনের মাধ্যমে দুই ফুসফুসে যাবে আর অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে ওটা শরীরে প্রবেশ করবে। পারা যাবে না? বানায় লেখা যাবে না? আবার বইয়ের ভাষা পড়ে দেখবা সমস্যা আছে কিনা, তাহলে আশা করি পুরো পারবা এটা। হ্যাঁ, আচ্ছা, দ্বিপত্তনী সংবহন। দ্বিপত্তনী সংবহন কাকে বলে? তো দ্বিপত্তনী, হ্যাঁ এই পৃষ্ঠা পর্যন্ত 213 কার্ডিয়াক চক্র থেকে পরবর্তীতে পড়াবে এই পৃষ্ঠা পর্যন্ত। এখানে নাই তেমন হ্যাঁ, কার্ডিয়াক চক্র থেকে আবার কার্ডিয়াক চক্র থেকে শেষ পর্যন্ত পড়াবে পড়ে। তাহলে দ্বিপত্তনী সংবহন কাকে বলে? এটা খুব সহজ কথা, যে দুইটা পত্তনীর মধ্য দিয়ে আমাদের মানুষের যে হৃৎপিণ্ড, দুইটা পত্তনী মানে কি? যেমন আমরা বিদ্যুৎ যাওয়ার রাস্তাকে পত্তনী বলে, তাই না? বিদ্যুৎ যাওয়ার রাস্তাকে পত্তনী বলে। তো দেখো এখানে কিন্তু দুইটা পত্তনী, দুইটা রাস্তা, একটাতে কার্বন ডাই অক্সাইড, একটাতে অক্সিজেন। তাহলে যেহেতু আমাদের একটাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাওয়ার পথ, একটাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাওয়ার পথ, এইজন্য মানুষের হৃৎপিণ্ডকে কিন্তু দ্বিপত্তনী সংবহন বলে। তাহলে দুইটা পথ দিয়ে দুই ধরনের রক্ত যাতায়াত করলে তাকে বলা হবে দ্বিপত্তনী সংবহন। বানায় লিখতে পারবে এটা। একপত্তনী সংবহন এবং দ্বিপত্তনী সংবহন পার্থক্য, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সৃজনশীল হিসেবে পড়বা, উদাহরণ সহ সৃজনশীল হিসেবে পড়বা। এখন দেখো হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন? ক্ষয়ের জন্য পড়বা। অবসন্ন হয় না কেন? মনে রাখবা, হৃৎপিণ্ডের সংকোচন, অবসন্ন মানে ক্লান্ত হয়ে যাওয়া। ক্লান্ত হয় না কেন? ক্লান্ত হয়ে, আমরা যেমন হাঁটলে কিন্তু ক্লান্ত হয়ে যায় পর্যায়ে, তাই না? বা পাটা ব্যথা করে, কিন্তু হৃৎপিণ্ড কেন ব্যথা করে না? এর কারণ হলো হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ এর যে মাঝে গ্যাপ থাকে, ধরো প্রসারিত হয়ে একটু রেস্ট নেয়, আবার সংকুচিত হয়, আবার একটু রেস্ট নেয়, আবার প্রসারিত হয়। এই যে মাঝে যে বিশ্রাম নেয়, এই বিশ্রাম নেওয়াকে বলা হয় নিঃশ্বাস কাল। এই বিশ্রাম নেওয়াকে কি বলা হয়? নিঃশ্বাস কাল। তো এই নিঃশ্বাস কালটা বেশি, হৃৎপিণ্ডের নিঃশ্বাস কালটা বেশি, সেই জন্য হৃৎপিণ্ড ক্লান্ত হয় না। ঠিক আছে? এখন পরীক্ষা যদি আসে নিঃশ্বাস কাল কাকে বলে, তাহলে এইভাবে লিখবা যে এদের সংকোচন এবং প্রসারণের মাঝে যে বিরতি, এটাকে নিঃশ্বাস কাল বলে। তাহলে এই পর্যন্তই পরীক্ষা নিব, তারপরে কার্ডিয়াক চক্র থেকে শেষ পর্যন্ত আবার একদিন পরীক্ষা নিব। বুঝছো? একসাথে না দিলে সময় নষ্ট হবে। হ্যাঁ, এটুকু পর্যন্তই শেষ করলাম।